কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. 15 বছর বাদে রাজ্যে রাজনৈতিক পালাবদল। 2011 থেকে 2026 ব্যাক টু ব্যাক তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে অ্যানাউন্স করলেন রীতি মেনে তিনি কিন্তু পদত্যাগ করবেন না। অর্থাৎ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ও তার মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের পদত্যাগ পত্রটি জমা দেবেন না। শুধু রাজভবনে গিয়ে নয়, তিনি চিঠি মারফত বা ইমেল করেও এমন কোনো কাজ করবেন না। কারণ তিনি স্পষ্টতই দাবি করলেন এই ভোটেও জিতেছে তৃণমূল কংগ্রেস, অন্তত নৈতিক জয় হয়েছে তৃণমূলের। 100টির ওপরে সিট বিজেপি ফোর্সফুলি জিতেছে। এবং তিনি বোঝাতে চাইলেন লড়াইটা আসলে রাজনৈতিকভাবে বিজেপির সাথে ছিল না, লড়াইটা ছিল কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং তাদের সিস্টেমের সঙ্গে। এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন প্রশ্নটা হলো, রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজভবনে সশরীরে গিয়ে অথবা মেল করে বা চিঠি দিয়ে পদত্যাগ না করেন, তাহলে কি বিজেপি অর্থাৎ পরিবর্তনের যে সরকার, যে বিজেপি 207টি আসন জিতে আছে 293টির মধ্যে, এবং আমার যা ধারণা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতা কেন্দ্রে যে রিইলেকশন হবে অর্থাৎ যে পুনর্নির্বাচন হবে 21শে মে, ওই আসনটিও বিজেপির দখলেই আসবে। ফলে 207টি আসন নিয়ে অর্থাৎ 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি কি সরকার গড়তে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পদত্যাগ করছেন? এটা নিয়ে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছেন, অনেকে ফোন করছেন, জানতে চাইছেন তাহলে বিষয়টি কি হবে। আমি সেই বিষয়টি বলার জন্যই এই ভিডিওটি করলাম। দেখুন, গণনা 24 ঘন্টা বাদে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এটা তার নৈতিক জয়। খাতায় কলমে হয়তো বিজেপির 207টা আসন পেতে পারে, কিন্তু এবার নির্বাচনে এটা তার নৈতিক জয়। কারণ তিনি শুধু বিশ্বাস করেন না, তিনি দাবিও করছেন বাংলার মানুষ আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেওয়া হয়েছে, কিন্তু যে ফলাফলটা সামনে এসছে সেটা ম্যানিপুলেট করা এবং গায়ের জোরে। খাতায় কলমে তিনি হয়তো হেরেছেন, কিন্তু তিনি বারবার দাবি করছেন 100টি সিটে তাকে জোর করে হারানো হয়েছে। তাই তিনি পদত্যাগপত্র গিয়ে রাজভবনে জমা দেবেন না, কিংবা বাড়ি থেকেও মেল করবেন না বা চিঠি পাঠাবেন না। অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন না। আর সেই জায়গা থেকেই অনেক মানুষের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের বুকে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে? বিজেপি এতগুলো আসন নিয়ে ক্ষমতায় আসার পরেও বিজেপি মন্ত্রিসভার মন্ত্রীরা কি শপথ গ্রহণ করতে পারবেন না? তাহলে কি সাংবিধানিক একটা সংকট হবে? দেখুন, এক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিই, খাতায় কলমে অর্থাৎ অফিসিয়ালি বিজেপির যে 207 জন প্রার্থী জয়লাভ করেছেন তাদের কাছে তো নির্বাচন কমিশনের জয়ী সার্টিফিকেটটা রয়েছে। এবারে সেই জয় কতটা নৈতিক কতটা অনৈতিক সেটা বিতর্কের বিষয়, কিন্তু অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সেই 207 জনই কিন্তু বিজেপির বিধায়ক। আর 294টি আসনের মধ্যে সরকার গড়তে লাগে 148টি। ফলে বিজেপি খুব আরামসে সরকার গঠন করতে পারবে এবং বিজেপির যারা মন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী সহ, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে সশরীরে গিয়ে পদত্যাগপত্র দিন কিংবা না দিন, সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সংকট হওয়ার জায়গাই নেই। কারণ সংবিধানের 163 ধারায় বলা আছে, ভারতের জাতীয় নির্বাচনের তত্ত্বাবধানে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবে। খুব স্বাভাবিকভাবেই বিজেপিও সরকার গঠনের দাবি জানাবে এবং রাজ্যপালকে তারা বলবেন কোন তারিখে তারা শপথ গ্রহণ করতে চান, সেই তারিখেই রাজ্যপাল তাদের শপথ গ্রহণ করাবেন। সেটা রাজভবনে ডেকে হোক কিংবা যেটা শোনা যাচ্ছে বিজেপি নাকি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির আরও 9টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা বড় করে জমকালো শপথ গ্রহণ করবে। ফলে 9 মে, যেটা কিন্তু 25শে বৈশাখ, খুব তাৎপর্যপূর্ণ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করবে পরিবর্তন সরকার, নতুন সরকারের মন্ত্রীরা। এবং আরও যে খবরটি আমরা পাচ্ছি সেটা হলো নবান্ন থেকে আর রাজ্য সরকার পরিচালিত হবে না। 2011 সালে বামেদের হটিয়ে রাজ্যে রাজনৈতিক পালাবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম একটা বছর রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ থেকে রাজ্যের রাজপাট চালিয়েছিলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি চলে যান হাওড়ায় নবান্নে এবং 2026 সালের শেষ দিন পর্যন্ত তিনি সেখান থেকেই রাজ্য সরকার পরিচালনা করেন। অর্থাৎ নতুন বিজেপি সরকারের আমলে হাওড়া থেকে ফের বাংলার নতুন রাজধানী হতে চলেছে কলকাতা।
প্রতিবেদনের শেষ অংশে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকের আরও একটি অংশ আপনাদের শোনাই, যা কিন্তু আগামী দিন রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে অত্যন্তপূর্ণ তাৎপর্য হতে পারে বলে আমার অন্তত মনে হয়েছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন, তারপর আমি ব্যাখ্যায় আসছি। My target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. I gave full life for service to the people. Even these 15 years, I have not withdrawn one paisa of pension or I have not taken one paisa of salary also. But now I am free bird. So, I have to do some work. That I will manage to do it. মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের প্রেস কনফারেন্সের এই বক্তব্যটা রাজনৈতিকভাবে আগামী দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতেও পারে, নাও হতে পারে। প্রথমে বলে দিই কেন হতে পারে। হতে পারে তার একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল কতটা ব্যর্থ সেটা বাংলার মানুষ বিচার করেছেন, আগামী দিনেও করবেন। কিন্তু বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক, এটা তার সবচেয়ে বড় সমালোচকরাও স্বীকার করবেন। এবং সেই সঙ্গে তিনি একদিকে যেমন বাংলা, অন্যদিকে সর্বভারতীয় জায়গায় ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট যেটাকে বলা হয়, সেই জোটকে আরও শক্তিশালী করার ডাক দেবেন। বিভিন্ন রাজ্যে রাজ্যে হয়তো বিজেপি বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। শোনা যাচ্ছে কালকের অখিলেশ যাদব নিজে কলকাতায় আসছে, এরপর রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব তারাও নাকি আসবেন। অর্থাৎ 2029-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় স্তরে তিনি একটা বড়সড় লক্ষ্য নিয়েই কিন্তু ময়দানে নামছেন, এমনই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বা রাজনৈতিক বিশ্লেষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে সেটাই মনে করছেন। সেক্ষেত্রে 29-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি আরও মজবুত করতে পারেন, এবং সেটা যদি ক্লিক করে যায় তাহলে গোটা ভারতবর্ষের রাজনীতির একটা অন্য চেহারা নেবে। তবে বিষয় হলো বয়স একটা কিন্তু ফ্যাক্টর। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 70 ঊর্ধ্ব, তিনি 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর, 55 বছরে সিপিএমের বিরুদ্ধে যে লড়াইটা বিরোধী নেত্রী হিসেবে দিয়েছিলেন, এই বয়সে সেটা তিনি কতটা পারবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপর্যয় কিন্তু নতুন না। এর আগেও একের পর এক নির্বাচনে 2001, 2004, 2006 একের পর এক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন কিভাবে ফিরে আসা যায়। কিন্তু আমি বললাম বয়স একটা কিন্তু ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় 70 ঊর্ধ্ব, ফলে সেই যে জোশ এই বয়সে তিনি সেটা কতটা করে দেখাতে পারবেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যেটা 2 নম্বর প্রশ্ন, ধরুন তৃণমূলের তো 80 জন প্রার্থী জিতেছে, মানে তৃণমূল এখনো পর্যন্ত 80 জন এমএলএ পেয়েছে। এবারে বিরোধী আসনে তৃণমূল কংগ্রেসই বসবে, কিন্তু আমি বলছি এই 80টাকে আরও 20-তে কমিয়ে দিন, আরও 30-এ কমিয়ে দিন। অর্থাৎ তৃণমূল যদি 50টাও আসন পেত, কিন্তু ওই 50 জনের মধ্যে যদি বিধায়ক থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে তিনি যে লড়াইটা করতে পারতেন রাজ্য সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে এই রাজ্যের বুকে, সেটা এই বয়সে বিধায়ক না থেকে বা কোনো জনপ্রতিনিধি না থেকে তিনি কি করতে পারবেন? কারণ বিধানসভার ভিতরের লড়াইটা তিনি কিন্তু করতে পারবেন না, যেহেতু তিনি এমএলএ নন। কিন্তু বাইরের লড়াইটা তিনি করতেই পারেন, এমএলএ না হলেও। সেটা তিনি কতটা করতে পারেন সেটাও দেখার বিষয়। কারণ রাজ্যের সম্ভবত হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু একটা অন্য ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ভোটের রেজাল্ট আউটের দিন শুভেন্দু অধিকারীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্রাম নিন, আর বাইরে এসে বেশি কথা বললে তার কিন্তু জেল যাত্রাও হতে পারে। এখন বিষয়ে ভয় ডরহীন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর সেই বক্তব্যটাকে মাথায় রাখবেন, নাকি বাম আমলের মতো উপেক্ষা করে রাস্তায় নামবেন? মনে রাখতে হবে কেন্দ্রে এবং রাজ্যে কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার। সেক্ষেত্রে যদি বিজেপি সরকার সত্যি সত্যি এমন কোনো কড়া পদক্ষেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, যদি আইনি লড়াইয়ে যায়, তাহলে এই বয়সে তিনি একজন মহিলা হয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও একটা বিষয় হলো দলবদলের রাজনীতি কিন্তু গোটা দেশের মতোই এই বাংলার বুকেও বেশ কয়েক বছর ধরে মাথাচাড়া দিয়েছে, সে যে কোনো কারণেই হোক। ওই যে আপনাদের বলছিলাম তৃণমূল 80 জন এমএলএ নিয়ে বিধানসভায় বিরোধী দল হচ্ছে, কিন্তু এই 80 জন এমএলএকে তৃণমূল ধরে রাখতে পারবে তো? কারণ তাদের নেতৃত্ব দেওয়ার মতো সেই মুখ তো নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায়
80 বদলে 50 বা 60 জন এমএলএ নিয়ে বিধানসভায় যেতেন, তাতেও হয়তো তাদেরকে তিনি ধরে রাখতে পারতেন তাদের নেতৃত্বে। কিন্তু এখন যিনি বিরোধী দলনেতা হবেন তৃণমূলের, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেই দক্ষতা কতটা দেখাতে পারবে, এটা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। ফলে এই 80 জন এমএলএর মধ্যে যদি এক ঝাঁক এমএলএ বা অর্ধেক এমএলএ যদি বিজেপিতে জয়েন করে, তৃণমূলের শক্তি কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু হবে। সেক্ষেত্রে বিরোধী হয়ে লড়াইয়ের জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষে আরও কঠিন হয়ে যাবে। আসলে রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি হতে চলেছে, সেটা জানার জন্য আরও অন্তত আমাদের 6 মাস তাকিয়ে থাকতে হবে। তারপর সিনারিওটা ধীরে ধীরে স্পষ্ট হবে আসলে এ রাজ্যের তৃণমূলের ভবিষ্যৎটা কি, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বাম আমলের অগ্নিকন্যা ইমেজ কি আবার এই 70 বয়সেও ফিরিয়ে আনতে পারবেন, সেদিকে আমাদের নজর থাকবে। আর দর্শক বন্ধুরা, আপনাদের নজর থাকুক খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।